বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব রিটার্ন দাখিলে যেসব কাগজপত্র যুক্ত করতে হবে এই বিষয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন করছেন, অনেকে অনেক ধরনের ভিডিও করেছেন। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য একটা পারফেক্ট ভিডিও হবে, কারণ একটি ভিডিওতে সকল কাগজপত্র অর্থাৎ একটা রিটার্নের A to Z কী ধরনের কাগজপত্র লাগতে পারে সকল হেডটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সকল হেডস অফ ইনকামের জন্য কি কি কাগজপত্র লাগবে তার A to Z এবং 100% গ্যারান্টি এই ভিডিওটি দেখে আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আর কোনো ভিডিও দেখতে হবে না। কার কোন ধরনের ইনকাম রয়েছে, কোন ধরনের ইনকামের এগেনস্টে কোন ধরনের কাগজপত্র জমা দিতে হবে, কিভাবে জমা দিবেন, কিভাবে অ্যাটাচ করবেন, তার পুরো বিষয়টুকু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত শুধু আমরা কিন্তু থিওরিটিক্যাল কথাবার্তা বলবো না, প্র্যাকটিক্যালি চলে যাবো আয়কর রিটার্নে। আয়কর রিটার্ন যে ফর্ম 2023-এর প্রত্যেকটা হেড বাই হেড ধরে আমরা বলবো কোন কাগজপত্র আপনি সংযুক্ত করবেন, কোন ইনকামের জন্য কোন কাগজপত্র সংযুক্ত করবেন সেটা স্পেসিফাই করে দেবো। কোনো মৌখিক বা কোনো ওরাল বা কোনো থিওরিটিক্যাল কোনো কনসেপ্ট ইউজ করবো না, আমরা ইনকাম ট্যাক্সের রিটার্ন বেসিসে কাজ করবো। তাহলে চলুন আমরা ইনকাম ট্যাক্সের রিটার্নে চলে যাই। সময়তে শুধু আপনারা দেখতে পাচ্ছেন নতুন আয়কর রিটার্ন ফর্ম 2023 IT 11 গ 2023। তার মানে প্রথম কথা হলো আপনি নতুন করদাতা কিনা। তাহলে যদি নতুন করদাতা হন তাহলে কি করবেন? নতুন করদাতা হলে প্রথম কথা হলো আপনি এই যে তথ্যটা পূরণ করবেন, এই তথ্য পূরণ করার জন্য কি লাগবে? টিএন সার্টিফিকেট লাগবে। তার মানে টিএন সার্টিফিকেট দিবেন। তার মানে এই টিএন সার্টিফিকেটে আপনার নাম থাকবে, তাই না? আচ্ছা, এরপরে কথা হলো এই ইনফরমেশন ফিল আপ করার জন্য অর্থাৎ নতুন করদাতাদের জন্য বলছি। তাহলে এই তথ্য ফার্স্ট পেজের তথ্য ফিল আপ করতে হলে আপনার কী লাগবে? আপনার এনআইডি কার্ড, এনআইডি নাম্বার লাগবে। তার মানে আপনি এনআইডি কার্ডের কপি দিয়ে দেবেন। তাহলে এখান থেকে দুইটা বিষয় জানা গেল, সেটা হলো টিএন সার্টিফিকেট দিবেন, এনআইডি কার্ডের ছবি দিবেন বা এনআইডি কার্ড দিবেন। আচ্ছা, এনআইডি কার্ড ফটোকপি করে দিবেন। এরপরে কথা হলো প্রথম যদি করদাতা হয়ে থাকেন অর্থাৎ প্রথম বছর যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি পাসপোর্ট সাইজের এক কপি ছবি এর সাথে সংযুক্ত করে দেবেন। এখানে আর তেমন কোনো কিছু নেই, কারণ এই এনআইডি কার্ড দিয়ে আপনার জন্ম তারিখ ভেরিফাই করা হবে, আপনার এনআইডি কার্ডের তথ্য থাকবে, টিন সার্টিফিকেট দিয়ে আপনার ট্যাক্স পেয়ারের নাম্বার ভেরিফাই করা হবে, আপনার টিন নাম্বার ভেরিফাই করা হবে এবং ভেরিফাই করা হবে আপনার ট্যাক্সের সার্কেল, ট্যাক্সের জোন। ওকে, তাহলে আশা করছি এখানে আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। আর এই অ্যাড্রেসগুলো তো আপনার অ্যাজ ইউজুয়াল আপনার টিন সার্টিফিকেট বা এনআইডি ইয়াতে থাকবে, এখানে আর তেমন কোনো কিছুই আমি বলছি না। যদি কারো প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে প্রতিষ্ঠানের এগেনস্টে অনেক সময় অনেক ইনকাম থাকে, যেমন আপনার বিজনেস ইনকাম যাদের আছে তারা কি দিবেন? তাহলে এখানে যে বলছে নেম অফ দ্য অর্গানাইজেশন, এই নেম অফ দ্য অর্গানাইজেশন ভেরিফাই করবো কিভাবে? তার মানে আপনার কি থাকবে? একটা ট্রেড লাইসেন্স থাকবে, আপনার একটা বিন থাকবে না? যদি বিন নাও থাকতে পারে তবে ট্রেড লাইসেন্স আপনার মাস্ট। আর যদি ভ্যাটের আওতায় থাকে তাহলে আপনার একটা বিন সার্টিফিকেট, সেটা আপনি অ্যাটাচ করতে পারেন, তবে আইনত কোনো বাধা নেই, না দিলেও কোনো সমস্যা নেই, ট্রেড লাইসেন্সের কপি আনা। ওকে, এরপরে যদি নেম যে বলছে নেম অ্যান্ড টিন অফ পার্টনার্স মেম্বার্স ইন কেস অফ ফার্ম অ্যাসোসিয়েশন অফ, এইখানে অ্যাসোসিয়েশন অফ পারসনস অথবা পার্টনার যদি হয়ে থাকেন পার্টনারশিপ এগ্রিমেন্ট থাকতে পারে, সেই জিনিসগুলো দিবেন, তবে এগুলো কম্পালসারি না। ওকে, এরপর আমরা চলে যাই হেডস অফ ইনকামে। দেখেন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টে চলে যাব। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মানে কি? স্যালারি খাতে ইনকাম। স্যালারি খাতে ইনকামের কি থাকতে পারে? স্যালারি সার্টিফিকেট থাকতে পারে বা স্যালারি স্টেটমেন্ট থাকবে, তাই না? স্যালারি সার্টিফিকেট, স্যালারি স্টেটমেন্ট। এই স্যালারিটা কোথায় ঢুকে? ব্যাংকিং চ্যানেলে আসে কিনা, তার মানে আপনি কি দেবেন? ব্যাংক স্টেটমেন্ট দেবেন। আপনার স্যালারির মানে স্যালারির যদি ট্যাক্সেবল ইনকাম হয়ে থাকে তার মানে কি হবে? উচ্ছে কর কর্তন কাটবে, তার মানে ওই স্যালারি সার্টিফিকেটে কত টাকা উচ্ছে কর কর্তন করা হয়েছে 12 মাসে সেটা কিন্তু স্পেসিফাই করে বলে দেওয়া থাকবে। আপনার স্যালারি থেকে যদি প্রভিডেন্ট ফান্ড কাটা হয় তাহলে আপনি প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট দেবেন। আপনার স্যালারি থেকে যদি বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্স, এই জিনিসগুলো থাকে, তো বেনিভোলেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্সের ডকুমেন্টস থাকে না, স্যালারি সার্টিফিকেট বা স্যালারি স্টেটমেন্টে অনেক। আচ্ছা, স্যালারি থেকে যদি আপনার হাউস বিল্ডিং লোন থাকে তার মানে হাউস বিল্ডিং লোনের ডকুমেন্টস দিতে হবে, মানে লোন স্টেটমেন্ট দিবেন। স্যালারি থেকে যদি আপনার কম্পিউটার লোন থাকে তাহলে কম্পিউটার লোনের ডকুমেন্ট দিবেন। স্যালারি থেকে যদি আপনার আদার্স কোনো ডিডাকশান থেকে থাকে, যে ডিডাকশানের জন্য আপনার কী হবে? ডকুমেন্টসটা কম্পালসারি, সেই ডকুমেন্টসগুলো দিয়ে দেবেন। এরপর আসি ইনকাম ফ্রম রেন্ট। ইনকাম ফ্রম রেন্ট, আপনি ভাড়া দিচ্ছেন, তো ভাড়া দিলে এটা প্রমাণ করতে হবে।
ভাড়া দিলে আপনি কি করতে হবে, আপনি যে ভাড়া দিয়েছেন আপনার কয়তলা বিল্ডিং সেটা প্রমাণ করতে হবে, তাই না? তাহলে আপনার কি থাকবে, এগ্রিমেন্ট থাকবে। আপনি যে ভাড়াটা নিচ্ছেন সেটা কি ব্যাংকিং চ্যানেলে নিচ্ছেন কিনা সেটার একটা অফিস রেন্ট গ্রহণ করার জন্য বা ভাড়া ইনকাম করার জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, এবং ভাড়া খাতের জন্য একটা রেজিস্টার খাতা মেনটেন করতে হবে যে কোন মাসে কত টাকা, এবং কোন মাসে আপনার অফিস ভাড়াটা বা বিল্ডিংটা ফাঁকা থাকলো বা ভ্যাকান্সি থাকলো সেটা আপনাকে ইনশিওর করতে হবে। ইনকাম ফ্রম এগ্রিকালচারে আসলে তেমন কোনো ডকুমেন্টস থাকে না, তবে কথা হলো এগ্রিকালচারাল ল্যান্ড আপনার রিটার্নে আসে কিনা। যদি এগ্রিকালচারাল ল্যান্ড থাকে তাহলে অবশ্যই এগ্রিকালচারাল ইনকাম থাকবে, তবে এগ্রিকালচারাল ল্যান্ড না থাকলেও থাকতে পারে, সেটা হলো আধি বা বর্গা দিয়ে, তবে ম্যাক্সিমাম জন এটা দেখায় না। তবে ইনকাম ফ্রম এগ্রিকালচারাল ক্ষেত্রে আপনার মূল কথা হলো আপনার রিটার্নে এগ্রিকালচার প্রপার্টি আছে কিনা। ইনকাম ফ্রম বিজনেস ইনকাম আছে, তার মানে বিজনেসের নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকবে এবং বিজনেসের একটা ট্রেড লাইসেন্স থাকবে, বিজনেসের নামে কোনো লোন থাকতে পারে। এই লেনদেনগুলোকে প্রমাণ করার জন্য আপনাকে কী করতে হবে, ট্রেড লাইসেন্সের কপি দিবেন, তারপর ওই প্রতিষ্ঠানের সারা জুলাই টু জুনের একটা অ্যাকাউন্টস তৈরি করবেন, সেই অ্যাকাউন্টসের কপি দিবেন, মানে যদি অডিটেড হয় তাহলে অডিটেড অ্যাকাউন্ট দিবেন, তারপর বিন নাম্বার দিয়ে দিবেন, ব্যাংক স্টেটমেন্ট দিবেন, কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংক রিকনসিলিয়েশন দেবেন, এই জিনিসগুলো। আচ্ছা, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন হয় কোন কোন অ্যাসেট বিক্রি করলে ক্যাপিটাল গেইন হতে পারে এবং কোন কোনগুলো বিক্রি করলে ক্যাপিটাল গেইন হবে না, তার আলাদা ভিডিও আছে, সেখান থেকে দেখে নেবেন। ক্যাপিটাল গেইনের ক্ষেত্রে আপনি ধরেন একটা ল্যান্ড প্রপার্টি বিল্ডিং এগুলো বিক্রি করলেন, তো বিক্রি করার ক্ষেত্রে আপনি কি থাকবে, ডিড থাকবে। যখন কিনেছিলেন তখন একটা মূল্য থাকবে, যখন বিক্রি করবেন তখন একটা মূল্য থাকবে। তার মানে আপনার রিটার্ন ওই সম্পত্তিটি প্রদর্শিত থাকতে হবে। আগে যদি প্রদর্শন করা থাকে 10 লাখে, এখন বিক্রি করছেন 20 লাখে, তাহলে 10 লাখ টাকা ক্যাপিটাল গেইন, এবং বিক্রির দলিল থাকবে, টাকাটা ব্যাংকিং চ্যানেলে নেবেন, এবং বিক্রির যে ডিড সেই ডিডে কিন্তু উৎসে কর্তন কত পার্সেন্ট, 2% বা 3% বা নতুন যে রেটে কাটার কথা 4% বা 8% যেটাই হোক না কেন সেই রেটটা অনুপারে কেটেছে কিনা। এরপরে চলে যায় ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট। দেখেন, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটের প্রায় ডকুমেন্ট থাকে। ব্যাংক ইন্টারেস্ট তার মানে ব্যাংক স্টেটমেন্ট থেকে কনফার্ম করবেন। ডিভিডেন্ড যখন ডিক্লারেশন করা একটা ডকুমেন্ট, কত পার্সেন্ট ডিভিডেন্ড, কত টাকা উচ্ছে কর কত, তার কিন্তু থাকে। অনেকে ডিভিডেন্টের ডকুমেন্ট দিতে পারেন না, শুধু ডকুমেন্ট দেন, সেটা ব্যাংকে 10% ট্যাক্স কেটে বাকি টাকাটা ব্যাংকে জমা হয়, তখন সেটাকে ব্যাক ক্যালকুলেশন করে বা গ্রস আপ করে দেওয়া হয়। আচ্ছা, তার মানে এফডিআর ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট সবগুলো এখানে যাবে। এখন ব্যাংক ইন্টারেস্ট ইনকামের জন্য দিবেন ব্যাংক স্টেটমেন্ট অথবা ব্যাংক থেকে ব্যাংক সার্টিফিকেট। ওকে, এফডিআর ইন্টারেস্টের জন্য এফডিআর স্টেটমেন্ট অথবা এফডিআর এর জন্য সার্টিফিকেট। ডিপিএস ইন্টারেস্টের জন্য ডিপিএস স্টেটমেন্ট অথবা ডিপিএস এর উচ্ছেদ কর্তনের সার্টিফিকেট। সঞ্চয়পত্রের ইন্টারেস্ট ইনকাম থাকলে সঞ্চয়পত্রের উচ্ছেদ কর্তনের সার্টিফিকেটই দ্যাটস এনাফ। ওকে, ইনকাম ফ্রম আদার সোর্সে যদি রয়্যালটি থাকে, রয়্যালটি একটা ডকুমেন্টস থাকবে, লাইসেন্সিং ফি, অনারিয়াম, গভর্নমেন্ট ইনসেন্ট, যেটাই থাকুক না কেন প্রত্যেকটির এগেনস্টে আলাদা আলাদা ডকুমেন্টস থাকবে। তারপর বলছে যে শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পারসন, সেগুলো যদি আপনার লিগাল ডকুমেন্টস আপনার কাছে যেটা মনে হচ্ছে যেটা আছে সেটা দিয়ে দেবেন। ইনকাম ফ্রম মাইনর অর স্পাউস, যদি কোনো মানে যদি স্বামীর টিন থাকে, ওয়াইফের টিন না থাকে, তাহলে ওয়াইফের ইনকাম স্বামীর রিটার্নে দেখানো যাবে, অথবা মাইনর চিলড্রেন যদি থাকে তার ইনকামে দেখানো। এখন ছেলের নামে যদি একটা জমি থাকে, ছেলের নামে যদি একটা এফডিআর থাকে, ছেলের নামে যদি একটা সঞ্চয়পত্র থাকে, সেগুলোর ডকুমেন্টস একটি দিতে পারবেন। তারপরে দেশের, এখন বলছে ট্যাক্সেবল ইনকাম ফ্রম অ্যাব্রোড, দেশের বাইরে যদি আপনার কোনো ইনকাম থাকে এবং সেখানে যদি কোনো ল্যান্ড, ফ্ল্যাট, বিল্ডিং বা কোনো বিজনেস বা লিগ্যাল আইডেন্টিটি সম্পন্ন কোনো বিজনেস থাকে, সেখান থেকে যদি কোনো ডকুমেন্টস পেয়ে থাকেন, ইনকাম ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসেন। রেমিটেন্স ইনকামের জন্য যেমন রেমিটেন্সের ডকুমেন্টস অথবা ব্যাংক কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু আমি বলছি এক একটা ইয়ার জন্য আলাদা আলাদা। এরপরে আমরা দেখাবো, আমরা A to Z কিন্তু বলছি। আপনার জন্য যেটা প্রযোজ্য, আপনার যদি শেয়ার অফ ইনকাম ফ্রম ফার্ম অর অ্যাসোসিয়েশন অফ পারসন না থাকে, দিবেন না। আপনার যদি ইনকাম ফ্রম আদার সোর্স না থাকে, সেটা আপনার জন্য প্রযোজ্য না। আপনার জন্য প্রযোজ্য যদি হয়, যেমন সঞ্চয়পত্রের জন্য কি দিবেন, সঞ্চয়পত্র একটা রিটার্ন দাখিল করার সময় আপনি সঞ্চয়পত্র উচ্ছেদ কর্তনের সার্টিফিকেট দিবেন, যদি নতুন রিটার্ন হয়ে থাকে টিন সার্টিফিকেট দিবেন, এনআইডি কপি দিবেন, ব্যাংক স্টেটমেন্ট দেবেন, দ্যাটস এনাফ। ব্যাপারটা এরকম, যার জন্য যেটা প্রযোজ্য সেটা দেখে নেবেন। ওকে, এখান থেকে আর এই যে এই জিনিসগুলো আর আমি এখান থেকে বলছি না, এখানে তেমন কোনো কিছু নেই।
এরপরে চলে যাই ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। ট্যাক্স ডিডাকশন আর কালেক্টেড অ্যাট সোর্স, যদি আপনার উচ্ছে কর কর্তন করা থাকে তাহলে উচ্ছে কর কর্তন একটা সার্টিফিকেট লাগবে, অর্থাৎ আপনার স্যালারির যদি হয় তাহলে স্যালারির উচ্ছে কর্তনের একটা ডকুমেন্টস লাগবে, তো স্যালারি সার্টিফিকেটে বলা থাকবে। ব্যাংক ইন্টারেস্টের এগেনস্টে উচ্ছে কর্তন সেটা ব্যাংক স্টেটমেন্টে বলা থাকবে। আর যদি কোনো পার্টির এগেনস্টে বা কোনো বিজনেসম্যানকে আপনি সার্ভিস প্রোভাইড করেন যার জন্য উচ্ছে কর্তন আছে, সেখানে যদি উচ্ছে কর কর্তন থাকে তার ডকুমেন্টস আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। আর অ্যাডভান্স ট্যাক্স যদি পরিশোধ করে থাকেন তার জন্য আপনি ট্রেজারি চালান বা চালানের কপি, বা গাড়ির ট্যাক্স যাদের আছে বা ট্রেড লাইসেন্সের ট্যাক্স যাদের আছে তাহলে গাড়ির ট্যাক্সের জন্য গাড়ির যে কাগজ, ট্রেড লাইসেন্সের ট্যাক্সের জন্য ট্রেড লাইসেন্সের যে ডকুমেন্ট, সেই জিনিসগুলো আপনারা রিটার্নের খাতে দিয়ে দেবেন। আর ট্যাক্স পেইড উইথ রিটার্ন, যদি আপনার রিটার্ন জমা দেওয়ার সময় অতিরিক্ত ট্যাক্স পরিশোধ করে থাকে করা লাগে তাহলে এই চালানের মাধ্যমে পরিশোধ করবে, সেটা অ্যাটাচ করে দেবেন। আর যদি আপনার ট্যাক্স এক্সাম্পটেড এবং ট্যাক্স ফ্রি ইনকাম 6 শিডিউল পার্ট এতে যে ট্যাক্স এক্সাম্পটেড বা ট্যাক্স ফ্রি ইনকামের যে হেডগুলো রয়েছে সেখান থেকে যদি আপনার ট্যাক্স এক্সাম্পটেড বা ট্যাক্স ফ্রি ইনকাম থাকে এবং তার যদি লিগাল বা প্রপার ডকুমেন্টস থাকে সেটা এখানে অ্যাটাচ করবেন। এই যে এখানে বলছে লিস্ট অফ ডকুমেন্টস ফার্নিশড উইথ দিস রিটার্ন, এভাবে। এখন ডকুমেন্টসগুলো কীভাবে সাজাবেন ক্রোনোলজিক্যালি, এক নাম্বার দিয়ে, যদি 1 নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেন তাহলে 1 নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট, 1 নম্বরে যদি টিন সার্টিফিকেট দেন 1 নম্বরে টিন সার্টিফিকেট, মানে ক্রোনোলজিক্যালি সাজাবেন, তাতে বুঝতে সুবিধা হবে 1 2 3 4 5। তবে স্পেসিফাই সাজানোর কোনো ওয়ে নাই, আপনি এখানে সিরিয়ালি যেভাবে দেবেন সেভাবেই সাজাবেন। ওকে, এটা তো স্যালারির জন্য আমরা বলেছি স্যালারি স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট বা যেখান থেকে স্যালারি সার্টিফিকেট নেবেন সেখান থেকে এই তথ্যগুলো আপনি করতে পারবেন, এখানে তেমন কিছু নেই। আমরা ইনকাম ফ্রম রেন্টের কথা বলেছি, রেন্টের জন্য আপনার এখানে আরও জিনিসগুলো রয়েছে, সেটা হলো যখন রেন্ট ইনকাম করছেন তখন আপনার রেন্টাল এগ্রিমেন্ট থাকবে এবং রেন্টে কোন মাস থেকে কাকে ভাড়া দিয়েছেন তার এখানে ডিটেলস থাকবে, ভ্যাকান্সি থাকলে ভ্যাকান্সি, মিউনিসিপ্যাল ট্যাক্স থাকলে আপনার মিউনিসিপ্যাল ট্যাক্সের ডকুমেন্টস থাকবে, যদি হাউস বিল্ডিং লোন নিয়ে থাকেন বা লোন নিয়ে বাড়ি ডেভেলপ করে থাকেন বা হাউস প্রপার্টি করে থাকেন সেখানে ব্যাংক লোনের সার্টিফিকেট আপনারা দেবেন, ওই বিল্ডিংয়ে যদি ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে ইন্স্যুরেন্সের ডকুমেন্টস দেবেন। এছাড়াও এর বাইরে যদি আপনার লিগ্যাল কোনো ডকুমেন্টস থেকে থাকে, বাড়ির ধরেন হঠাৎ করে রং করা, বিভিন্ন ধরনের গ্লাস কেনা বা টাইলস করা, এ জাতীয় যদি কোনো কিছু থেকে থাকে সেটা এখানে যাবে না, সেটা ওখানে চলে যাবে, এখানে শুধুমাত্র রেভিনিউ এক্সপেন্ডিচারগুলো যাবে। মনে রাখবেন একটা বাড়ি করছেন, বাড়ির জন্য নতুনভাবে আবার কি করতেছেন, ডেকোরেশন বা রিনোভেশন করছেন, তো রিনোভেশন কস্টগুলো কিন্তু এখানে যাবে না, এখানে শুধু 1 বছর মেয়াদি স্বল্প মেয়াদি রেভিনিউ এক্সপেন্ডিচারগুলো এখানে অ্যাডজাস্ট হয়, অর্থাৎ রেভিনিউ এর এগেনস্টে। ওকে, এরপরে চলে গেলাম আমরা ইনকাম ফ্রম এগ্রিকালচারের ক্ষেত্রে আমরা বলেছি, আর নতুনভাবে বলছি না। ইনকাম ফ্রম বিজনেসের ক্ষেত্রেও আমরা মোটামুটি বলেছি যে আমরা বলছি একটা অ্যাকাউন্টস দিবেন, যদি এটা অডিটেড হয় তাহলে অডিটেড অ্যাকাউন্টস দিয়ে দেবেন, ট্রেড লাইসেন্স দিবেন, ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং বিন নাম্বার থাকলে বিন নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, এরপরে আমরা বলছি যে আমাদের ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ আপনি যদি ট্যাক্স ক্রেডিট অর্থাৎ ইনভেস্টমেন্ট ট্যাক্স ক্রেডিট বা আয়কর রিয়াত যদি নিয়ে থাকেন তাহলে রিয়াতের এগেনস্টে আপনি যথাযথ কাগজপত্র দিতে হবে। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের কাছে লাইফ ইন্স্যুরেন্স করে থাকেন ইন্স্যুরেন্সের ডকুমেন্ট দিবেন, যদি ডিপিএস করে থাকেন ডিপিএসের স্টেটমেন্ট দিবেন, যদি গভর্নমেন্ট শেয়ার, সিকিউরিটিজ, মিউচুয়াল ফান্ড অথবা জয়েন্ট ইনভেস্টমেন্ট স্কিম যদি বা ইউনিট সার্টিফিকেটে যদি ইনভেস্ট করে থাকেন তার ডকুমেন্ট দিয়ে দেবেন, যদি শেয়ার ব্যবসা করে থাকেন তাহলে শেয়ারের পোর্টফোলিও স্টেটমেন্ট বা সার্টিফিকেট যেটা হোক দিয়ে দেবেন। আপনার যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, প্রভিডেন্ট ফান্ডে যদি কন্ট্রিবিউশন করে থাকেন প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট দিবেন, সেলফ এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড যদি থেকে থাকে তাহলে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট দিবেন, কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড, এটা নর্মালি ডকুমেন্টস থাকে না, গ্রুপ ইন্স্যুরেন্সেরও ডকুমেন্টস থাকে না। জাকাত ফান্ড যদি রিকগনাইজড এনবিআর অ্যাপ্রুভ জাকাত ফান্ডে যদি কন্ট্রিবিউশন করে থাকেন সেটা এখানে দিয়ে দেবেন। এই মোটামুটি ডকুমেন্টগুলো দিলেন। এরপরে স্টেটমেন্ট অফ এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল, অর্থাৎ লাইফস্টাইল এক্সপেন্সের মানুষ নর্মালি ডকুমেন্টস দেয় না, তবে আপনি স্যাম্পল বেসে দিতে পারেন। এখন যদি বলেন পার্সোনাল অ্যান্ড ফ্যামিলি, ফুডিং, ক্লোথিং, ভাই এ জাতীয় জিনিস আপনি তো প্রতিনিয়তই জিনিস কিনতেছেন, গরু মাংস কিনতেছেন, খাচ্ছেন, পোশাক আশাক কিনছেন, এগুলো আসলে ডকুমেন্টস এভাবে
নর্মালি দেয় না, তবে দেয় কোনটা হাউজিং এক্সপেন্স। আপনি একটা বাসা বাড়িতে উঠছেন, সেখানে আপনার বাসা ভাড়া 10,000 না 20,000 না সেটা প্রুভ করতে চাচ্ছেন, আপনি রেন্টাল এগ্রিমেন্ট দিয়ে দিতে পারেন। পার্সোনাল ট্রান্সপোর্টের কোনো কিছু লাগে না। ইউটিলিটি এক্সপেন্সের হতে পারে, যেমন ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, যদি মোবাইল বিল, আপনার যে মোবাইল বিলের ক্ষেত্রে আপনার পোস্ট পেইডের যে ব্যাপারটা সেখানে বিল থাকে সেটা দিতে পারেন। আপনার স্কুলগামী ছেলেমেয়ের যদি পড়াশোনার ব্যয় অনেক বেশি হয়ে থাকে, সেখানে যদি সেমিস্টার বেসিসে টাকা দিয়ে থাকেন, ক্লেম করেন, সেটা এখানে দিতে পারেন। দেশের বাইরে ট্রাভেলের ক্ষেত্রে এগুলোর আসলে তেমন কোনো ডকুমেন্ট থাকে না। ফেস্টিভ্যাল এবং আদার এক্সপেন্স সেটা থাকে না, তবে ট্যাক্স ডিডাকশন আর কালেক্টেড অ্যাট সোর্স, উচ্ছে কর কত করেছে সেটার ডকুমেন্টস থাকে। সঞ্চয়পত্রের জন্য সঞ্চয়পত্রের ডকুমেন্টস, এফডিআর স্টেটমেন্ট থাকলে এফডিআর স্টেটমেন্ট থেকে এখানে কনফার্ম করে যাবে, এরকম বিষয়গুলো। তারপর ইন্টারেস্ট পেইড অন পার্সোনাল লোন রিসিভ ফ্রম ইনস্টিটিউশন আর আদার সোর্স, যদি আপনি লোন নিয়ে থাকেন, লোনের ইন্টারেস্ট পে করে থাকেন, তাহলে এটা ফ্যামিলি এক্সপেন্সে দেখিয়ে দেবেন। ওকে, এরপর আমরা চলে যাই আইটি 10B-তে সম্পদ ও দায় বিবরণী। সম্পদ ও দায় বিবরণীতে এগুলো আমরা ইনকামের সাথে সম্পর্কে, সেগুলো আমরা অলরেডি তোর মধ্যে বলে দিয়েছি। এক্সপেন্স, লাইফস্টাইল, এটাও আমরা বলেছি। যদি কাউকে আপনি গিফট করে থাকেন, যদি কোনো এক্সপেন্স হয়ে থাকে, কোনো লস হয়ে থাকে, সেটা এখানে দিয়ে দেবেন এবং তার লিগাল ডকুমেন্টস থাকলে এখানে দেবেন। এখন কথা হলো ইনস্টিটিউশনাল, কোনো ব্যাংক, কোনো আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে, বলছি ইনস্টিটিউশনাল লোন লাইবিলিটিস, কোনো ব্যাংকের কাছ থেকে হাউস বিল্ডিং লোন, মোটরসাইকেল লোন, কম্পিউটার লোন, পার্সোনাল লোন, সেটা এখানে দিয়ে দেবেন। নন ইনস্টিটিউশনাল যদি কোনো লোন থাকে, লোন ফ্রম রিলেটিভসের কাছ থেকে, আত্মীয় স্বজনের কাছ থেকে 5 লাখের বেশি ব্যাংকিং চ্যানেলে নিয়ে থাকেন, চেকের মাধ্যমে নিয়ে থাকেন, সেটা এখানে দিয়ে দেবেন। আদার লাইবিলিটিস, নর্মালি লোন ফ্রম রিলেটিভস 5 লক্ষ টাকা পর্যন্ত যে লোনগুলো, সেটা এখানে দিয়ে দেবেন। এটার কোনো ডকুমেন্টস থাকে না। তাহলে কি হয়, এটার জন্য আপনার ডকুমেন্টস থাকবে। নন ইনস্টিটিউশনালের জন্য আপনার কি থাকবে, যদি চেকের মাধ্যমে নিয়ে থাকেন তাহলে চেকের পাতা বা অন্যান্য কিছু থাকবে। ওকে, এরপর আমরা চলে গেলাম টোটাল অ্যাসেট। এটা আপনার বিজনেসের যে ফিনান্সিয়াল স্টেটমেন্টস, মানে অ্যাকাউন্টস তৈরি করবেন, সেটা এখান থেকে পাওয়া যাবে। ডিরেক্টর শেয়ার হোল্ডিং, যদি কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হয়ে থাকেন, প্রথম বছর যদি কোনো কোম্পানির শেয়ার কিনে থাকেন, অথবা কোম্পানির লিমিটেড কোম্পানির কোনো শেয়ার হোল্ডিং পজিশনে থাকেন, নতুন কোম্পানি ফরমেশন করেন, তাহলে কোম্পানির আর্টিকেলস বা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন এর সাথে সংযুক্ত করতে পারেন। বিজনেস ক্যাপিটাল পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্মের জন্য পার্টনারশিপ ডিড দিয়ে দিতে পারেন। এরপর আমরা বলছি নন এগ্রিকালচার প্রপার্টি যদি আপনি কিনে থাকেন, নন এগ্রিকালচার প্রপার্টি কিনে থাকলে সেক্ষেত্রে আপনারা অনেকে করেন কি, যে বায়ার ডিড, প্রথম যে ডিডটা হয় বায়ার ডিড, সেটা করতে পারেন, অথবা নামজারি করলে নামজারি কপি দিয়ে দিতে পারেন, অথবা অরিজিনাল দলিল যখন বেরোবে তখন এটা অরিজিনাল দলিলই দিয়ে দিতে পারেন। অথবা ওই জমি বন্ধক দিয়ে যদি লোন নিয়ে থাকেন, তাহলে মর্টগেজের কাগজপত্র এর সাথে সংযুক্ত করবেন। এগ্রিকালচার প্রপার্টির ক্ষেত্রে সেম, এগ্রিকালচার প্রপার্টি আপনি কিনে থাকলে কি কি ধরনের, অথবা এগ্রিকালচার অথবা নন এগ্রিকালচার প্রপার্টি যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন, অথবা হেবা করার মাধ্যমে পেয়ে থাকেন, তাও তো কি থাকবে, ডিড থাকবে। উত্তরাধিকার সূত্রে পেলেও আপনার একটা ডিড থাকবে, হেবা করার মাধ্যমেও একটা ডিড থাকবে, কিনলেও কিন্তু ডিড থাকবে, সেই ডিডটা আপনারা এখানে সংযুক্ত করে দেবেন। ফিনান্সিয়াল অ্যাসেটের ক্ষেত্রে শেয়ার, ডিবেঞ্চার, বন্ড, সার্টিফিকেট, ইউনিট সার্টিফিকেট, সবগুলো কিন্তু আলাদা ডকুমেন্টস থাকবে, দিয়ে দেবেন। সঞ্চয়পত্র অথবা ডিপোজিট, পেনশন স্কিম, এদের ডকুমেন্টস থাকবে, দিয়ে দেবেন। লোন গিভেন, কাউকে যদি লোন দিয়ে থাকেন, যদি 5 লাখের কম দিয়ে থাকেন তাহলে তো ডকুমেন্টস থাকে না, 5 লাখের বেশি হলে ব্যাংকিং চ্যানেলে দিবেন এবং ব্যাংকটাকে সার্টিফাই করে দেবেন যে এই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। সেভিংস ডিপোজিট বা টার্ম ডিপোজিট ব্যাংক স্টেটমেন্টে কনফার্ম করা যাবে। প্রভিডেন্ট ফান্ডের জন্য প্রভিডেন্ট ফান্ডের স্টেটমেন্ট দেবেন। আদার যদি ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে, সেই ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্সে বিনিয়োগ করলেন, সেটা এখানে দেখাতে পারেন। আদার যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে যার এগেনস্টে লিগ্যাল এবং পেপার থাকবে, প্রপার লিগ্যাল ডকুমেন্টস থাকবে, সেটা এখানে অ্যাটাচ করে দেবেন। অর্থাৎ অ্যাটাচ মানে কি, ওই ডকুমেন্টসটা অ্যাটাচ করবেন। মোটর ভেহিক্যাল যদি কিনে থাকেন, মোটর 4 চাকার যে গাড়িগুলো যেগুলো কিনেছেন, সেগুলোর জন্য যদি আপনারা যে ট্যাক্স পরিশোধ করেন, যদি কিনে থাকেন, মানি রিসিট থাকবে, একটা ডিড থাকবে, ইনভয়েস থাকবে, যেটাই হোক থাকবে, এবং ট্যাক্স পরিশোধ করলে ট্যাক্সের ডকুমেন্ট হবে, সেটা সংযুক্ত করবেন। গোল্ড অর্নামেন্টস নর্মালি যদি গিফট পাওয়া থাকে তো নর্মালি সেগুলোর কোনো কাগজ থাকে না, যদি কিনে থাকেন তাহলে একটা মানি রিসিট বা ভাউচার থাকবে। ফার্নিচার এবং ইলেকট্রনিক আইটেম যদি বিয়ের সময় তো অনেকে বিভিন্ন সময় গিফট পেয়ে থাকে, সেগুলো আপনি দেখাতে পারেন। আর যদি নতুন কিনে থাকেন তাহলে অবশ্যই বিল ভাউচার অথবা ডকুমেন্টস অ্যাটাচ বা সংযুক্ত করতে হবে। এনি আদার অ্যাসেট যদি থাকে সেগুলো অ্যাটাচ করবেন। ক্যাশ ইন হ্যান্ড অ্যান্ড আদার ফান্ড আউটসাইড বিজনেস, এই ক্যাশ ইন হ্যান্ড এর মধ্যে কী কী থাকে, ক্যাশ অ্যাট ব্যাংক, তার মানে ব্যাংক স্টেটমেন্ট। ক্যাশ ইন হ্যান্ড এটার কোনো ডকুমেন্ট থাকে না, আপনি ক্যাশ ফ্লো তৈরি করবেন। এবং আদার্সের ক্ষেত্রে যেমন হচ্ছে শেয়ারে যে বিনিয়োগ করে থাকেন, বিও অ্যাকাউন্টে অনেকে জমা থাকে, সেই জমাটা এই আদার্সে অনেকে দিয়ে থাকে।
হ্যাঁ, আদার্স অনেক দিয়েও থাকে। তাহলে বিও অ্যাকাউন্ট, শেয়ারে বিনিয়োগ করলেন, শেয়ারে তো পোর্টফোলিও স্টেটমেন্ট বা শেয়ার সার্টিফিকেট যেখানে থাকে সেখানে তো আপনি ওখানে তো বিনিয়োগ করেই রাখছেন। দুটো বিষয়, শেয়ারের বিনিয়োগের ক্ষেত্রে আমাদের আলাদা ভিডিও রয়েছে, সেখান থেকে দেখেন। আর একটা ভিডিও দিব একবারে A to Z ক্লিয়ার করার জন্য। যাই হোক সম্বন্ধে শুধু মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমরা। এখানে আর নতুনভাবে তেমন কিছু নেই। A to Z আমরা কোনো থিওরিটিক্যাল কোনো কিছু বলি নাই, আমরা একটা ইনকাম ট্যাক্সের রিটার্নের A to Z দেখিয়ে বলেছি কি কি ডকুমেন্টস আপনি রিটার্নের সাথে দিবেন। আশা করছি এই ভিডিওর পরে আর নতুন কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন হবে না, কারণ রিটার্ন দাখিলের ক্ষেত্রে অনেকে বলেন এই কাগজ দেন ওই কাগজ দেন। আপনি এই ভিডিও দেখেন না, এই ভিডিও A to Z দেখেন, আপনি শিখবেন, জানতে পারবেন, নিজের কাজটাও কমপ্লিট করতে পারবেন। যাই হোক সম্বন্ধে শুধু ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন, যাতে প্রতিদিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন অর্থাৎ আপডেটেড ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন। যাই হোক সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।